আকাশ, আমি সত্যিই জানতাম না যে তুমি মরনি। আমার মন বলছিল যে তুমি আমায় রেখে কখনো মরতে পারো না। এখনো বোবার মতন দাঁড়িয়ে আছি, চোখ জোড়া যেন এখনো কপালে উঠে আছে। ও আকাশ, কি হলো? কথা বলছো না যে? দেখুন, আপনার মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমার মনে হয় কি এখন কথা না বাড়িয়ে আপনাকে ডক্টর দেখানো উচিত। না, আমি কোথাও যাব না। তুমি আগে আমার সাথে কথা বলো। দেখুন, আপনার সাথে কথা বলার মতো কোনো টপিক্সই বাকি নাই। সো প্লিজ কথা না বলে গাড়িতে উঠুন। এই সাজ্জাদ, ওনাকে ধরে গাড়িতে তুল, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আমার কথা শুনে অধরার কান্নার মাত্রা আরও বেড়ে যায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে এটাই সেই আকাশ, যে তাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। আর সে এখন কীরূপ আচরণ করছে, মনে হচ্ছে যেন অধরাকে সে চিনেই না। অধরা আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাজ্জাদ, তাড়াতাড়ি গাড়িতে তুল ওনাকে, মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমি গাড়ি ড্রাইভ করছি। ওকে বন্ধু। সাজ্জাদ অধরাকে ধরে গাড়িতে ওঠায়। সে আমার দিকে এখনো মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কোনো খেয়ালই নেই সেদিকে। আমি গাড়ি ড্রাইভ করে হাসপাতালের সামনে এনে দাঁড় করাই গাড়ি। তারপর অধরাকে ধরে হাসপাতালের ভিতরে ধরে নিয়ে যাই। একজন ডক্টর এসে অধরাকে চেক আপ করে। না, তেমন কিছু হয়নি, সামান্য লেগেছে কপালে, ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেই হবে, স্যালাইনের প্রয়োজন নেই। ডক্টর, তাই করুন তাহলে। ডক্টর একজন নার্সকে বলে দিল কিভাবে কি করতে হবে। সে সেই রূপটা করলো। আপনারা এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন? আচ্ছা সাজ্জাদ, ওনাকে কষ্ট করে আবারও একটু গাড়িতে পর্যন্ত নিয়ে চল, ওনাকে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসি। সাজ্জাদ আমার কথা মতন আবারও অধরাকে ধরে ধরে গাড়িতে ওঠায়। ম্যাম, কোথায় নামিয়ে দেবো আপনাকে বলুন? আপনার বাবার বাড়িতে দিয়ে আসবো? না। তাহলে কোথায় যাবেন, ঠিকানা বলুন, আমরা আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আমি তোমার সাথেই যাব। তুমি যেখানে যাবো আমি সেখানে যাব। আর তুমি আমাকে ম্যাম বলছো কেন? দেখুন, ফালতু কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না। কোথায় নামিয়ে দিব সেটা বলুন। আর অপরিচিত মানুষকে এটা বলেই সম্বোধন করি আমি। আমার কথা শুনে অধরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। আকাশ, তুমি সত্যিই কি আমায় চেনো না? না, আপনাকে আমি চিনি না। অধরা আর কোনো কথা না বলে চুপচাপ কান্না করতে থাকে। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করি যে সে কোথায় যাবে, কিন্তু সে কোনো কথাই বলে না। সে তার মতন কেঁদেই যাচ্ছে। তাই আমি গাড়ি ড্রাইভ করে অধরাকে তার বাবার বাড়ির সামনে এনে নামিয়ে দেই। ম্যাম, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা সত্যি আপনাকে দেখতে পাইনি, তাই ভুলক্রমে এমনটা হয়ে গেছে। তোমাদের কোনো দোষ নেই। আমি বেখেয়ালে রোডের ধারে হাঁটছিলাম। আচ্ছা ম্যাম, তাহলে আমরা এবার চলি, ভালো থাকবেন। আমি এটা বলে গাড়িতে উঠতে যাব, তখনই পিছন থেকে অধরা আমার পা জাপটে ধরে। ও আকাশ, প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। আমি আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আরে আরে, কি করছেন কি? ম্যাম প্লিজ পা ছাড়ুন। কোথায় আপনি আর কোথায় আমি? প্লিজ এভাবে পা ধরে নিজেকে ছোট করবেন না, আপনার লেভেল অনেক ওপরে। না না, আমি তোমার পা ছাড়বো না। তুমি যতক্ষণ না আমায় মাফ করে দিয়ে নিজের বুকে টেনে নিবে, ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। প্লিজ আমাকে শেষ একটাবারের মতো সুযোগ দাও, একটাবার। আরে কিসের মাপ আর কিসের কি? আপনাকে তো আমি চিনি না, তাও কোন দুঃখে পা ধরে মাপ চাচ্ছেন আমার কাছে? আকাশ প্লিজ, তুমি আমার উপর অভিমান করে থেকো না। দরকার হয় জুতো দিয়ে মারো গালে, গাল দুটো লাল করে দাও আমার। তা প্লিজ আমার শেষ একটা সুযোগ দাও। আমি তোমার কাছে যেতে চাই। আমি তোমার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। এসব বললে অধরা পাগলের মতন কান্না করতে থাকে। আমার আসলে ভুল হয়েছে আপনাকে বাঁচানো। আর একটা জিনিস আমার মাথায় কাজ করছে না, যে আপনি তো আমায় বলেছিলেন যে আমার এই চেহারা নিয়ে আপনার সামনে আর কোনো দিন না আসতে, কিন্তু আজ এমন কি হলো যে সেই আপনি আমার জীবনে আবার আসতে চাইছেন? আকাশ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তিশানের সমস্ত 2 নম্বরই জেনে গেছি। আর এটাও জেনে গেছি যে তুমি আমায় অনেক আগ থেকে ভালোবাসো। প্লিজ তুমি আমায় ফিরিয়ে নাও না। ম্যাম, ভালোবাসা এমন এক জিনিস যেখানে এক সিটে পরিমাণ কাদা লাগলেই সেটাতেই কড়াভাবে দাগ লেগে যায়। আর আপনি তো আমায় জুতোর বাড়ি দিতে আর অপমান করতে কোনো দিকে কমতি রাখেননি। এত কিছুর পরেও আপনি আবার ভালোবাসার আশা করছেন? আকাশ, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আর আমি সব কিছুর জন্য ক্ষমাও চাইছি। প্লিজ
শেষবারের মতো আমায় ভালোবাসার অধিকারটুকু ভিক্ষা দাও, না হয় আমি মরে যাব। প্লিজ, শেষ একটা বারের মতন বলে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আমি অধরার অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে কোলে উঠিয়ে নিই, তারপর তাকে কোলে করে নিয়ে তার বাড়িতে দিয়ে আসি। অধরার আব্বু আম্মু আমাকে দেখে পুরাই অবাক, কিন্তু অধরার অবস্থা দেখে তারা কিছুই বলেনি। আঙ্কেল, আপনারা ওর দেখাশোনা করবেন প্লিজ, ওর অবস্থা ভালো না, আজ একটু হলে আমার গাড়ির তলে পড়ে মরতো। আকাশ, বাবা তুমি আমাদের ক্ষমা করো, এই মেয়ে মরে গেলেও আমরা তাকে ঘরে তুলব না। আঙ্কেল প্লিজ, এখন তো অন্তত রাগ করিয়েন না, অধরার অবস্থাটা তো একবার দেখুন। বাবা প্লিজ, ওর হয়ে রিকোয়েস্টটা করিও না। এই মেয়েকে আমরা নির্দাবি করে দিয়েছি, আর তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছো বলেই ওকে বাড়িতে ঢুকিয়েছি, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, ওর অবস্থার কথা চিন্তা করতাম না। সো প্লিজ ওর কোনো বিষয়ে আমাদেরকে জড়িও না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো, এখন এই মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? তোর মাথায় তো কোনো কিছুই কাজ করছে না। সাজ্জাদ, এখন আমি কি করব বল? একটা কাজ কর, আগে যে কোনোভাবেই ওর জ্ঞান ফিরিয়ে আন, পরেরটা না হয় পরে দেখা যাবে। জ্ঞান ফিরে আসলে না হয় ওকে ওর হালতে ছেড়ে দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, ঠিক বলেছিস। দাঁড়া, ওকে খাটের মধ্যে শুয়ে দেই। অধরাকে কোল থেকে নামিয়ে খাটের মধ্যে শুয়ে দিলাম, তারপর পানি টানি দিয়ে কোনোভাবে ওর জ্ঞান ফিরিয়ে আনলাম। এখন কেমন লাগছে আপনার? অধরা কোনো কথা না বললে কান্না শুরু করবে। আঙ্কেল আন্টি, আমার দ্বারা আর সম্ভব নয়, আমরা চলে যাচ্ছি। তারপর আপনাদের যা করার আপনারা করেন, ঘর থেকে বের করে দিবেন না কি করবেন সেটা আপনারা করিয়েন, আমরা চললাম বলে সাজ্জাদ আর আমি হাঁটা দিলাম। তখনই অধরা খাট থেকে নেমে এসে আবারও আমায় জড়িয়ে ধরলো। এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা, তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো। অধরা, মেজাজ খারাপ করিও না, অনেকটা সময় সম্মান দিয়ে কথা বলেছি, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একটা কথা একবার বললে কি কানে যায় না? হ্যাঁ না, আমার কারে যায় না, আমি তোমার সাথে যাব, আমার তোমাকে চাই। অধরা আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। না, ভালো কথায় কাজ হবে না। একটা ঝাটকা দিয়ে অধরার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। শোন, আমি তোর যোগ্য না, সো থাক তুই তোর মতন, আজকের পর আর আমার সামনে আসার চেষ্টাও করিস না। এই সাজ্জাদ, চল তো। আমি আর সাজ্জাদ ঘর থেকে বের হয়ে যাই। তারপর আমি আর সাজ্জাদ গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে আসি অধরাকে ফেলে রেখে। এদিকে অধরার কলিজাটা যেন কষ্টে ফেটে যাচ্ছে, সে আকাশ আকাশ বলে কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে আমার মাথা যেন পুরোপুরি হ্যাং হয়ে আছে। সাজ্জাদ গাড়ি ড্রাইভ করছে আর আকাশ পাশে বসে আছে, তারও খুব কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে যে সেও চুপসে কান্না করে দেয়। আকাশ প্লিজ কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বল? আমি এখন কি করব? আকাশ, আমারও কোনো কিছু মাথায় কাজ করছে না, পরিস্থিতি এত বাজেভাবে বিগড়েছে যে কোনো স্টেপ নেওয়াই এখন দায়ী হয়ে গিয়েছে। তাও প্লিজ তুই টেনশন করিস না, মাথা ঠান্ডা করে ভাব কি করবি। ভাবার কোনো কিছুই নেই, একা ছিলাম, একাই থাকবো, যত কষ্টই হোক না কেন অধরাকে আমি আর গ্রহণ করব না। হ্যাঁ ঠিকই বলেছিস, যেই মেয়ে ভালোবাসার দাম দিতে জানে না তাকে সুযোগ দিয়ে জীবনে আনার কোনো মানেই হয়। কি করবে আমি জানি না। আচ্ছা, আমায় নামিয়ে দে, বাসার সামনে তো চলে এসেছি। সাজ্জাদ আমাকে নামিয়ে দেয়। আমি হাজারটা টেনশন মাথায় বহন করে বাসার ভিতরে ঢুকে পড়ি। না, আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না, মাথা পুরো জ্যাম হয়ে আছে। আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, পরে সেই করে একটা ঘুম দেব। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। অন্যদিকে মৌ আর নিলয় ফোনের মধ্যে চুটিয়ে প্রেম করছে। কাল বাদে পরশু তাদের বিয়ে। অনেকটা সময় মৌ নিলয়ের সাথে কথা বলে ফোনে, তারপর কথা শেষ করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা মৌ উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়, তারপর রেডি হয়ে শপিংয়ে চলে যায়। বিয়ের শপিং এখন অনেকটা বাকি, যা যা বাকি ছিল সমস্ত কিছুই সে কিনে নেয়। তারপর মার্কেট থেকে বের হয়ে যায়, জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠবে। ঠিক তখনই নজর যায় রাস্তার অপোজিটে জ্যামে আটকে থাকা একটা গাড়ির দিকে। সে ভালো করে লক্ষ্য করে দেখে গাড়ির মধ্যে নিলয় আর অপরিচিত একটা মেয়ে মিলে বেশ হাসাহাসি করছে। নীলা এই অসময়ে অন্য একটি মেয়ের সাথে কি করছে? না, এগিয়ে গিয়ে দেখি। তখনই গাড়ি জ্যাম ছুটে যায় আর গাড়িটা সেখান থেকে নিজের অবস্থান ত্যাগ করে। মো সাথে সাথে একটা গাড়ি নিয়ে তাদের পিছু নিতে শুরু করে। অনেকটা সময় নিলয়ের গাড়ি পিছু নেয়। হঠাৎ ওই গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড় করায়। তারপর নিলয় আর সেই মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে। এদিকে মো গাড়ি থেকে নেমে তাদের পিছু পিছু বাড়ি পর্যন্ত যায়। সে বাড়ির সামনে গিয়ে দেখে ভিতর থেকে দরজা আটকানো। মৌয়ের তো পুরোপুরি মাথা খারাপ হয়ে যায় এটা দেখে। তার মানে সাজ্জাদ ঠিকই বলেছিল যে নীলা ও তিশারের মতো, কিন্তু আমি তো যেই নিলয়কে চিনি সে তো এমন না। গতকাল রাতেও তো সে আমায় কত সুন্দর সুন্দর কথা বললো, কত ভালোবাসলো আমায়,
কিন্তু এখন আমি নিজের চোখে কি দেখছি এসব? নীলাও একটা মেয়ের সাথে নির্জন একটা বাড়িতে। ঠিক তখনই একটা আওয়াজ আসে বাড়ির ভেতর থেকে। না, আমার দেখতেই হবে যে ভিতরে কি চলছে, কিন্তু কিভাবে দেখবো আমি? দরজা তো অফ। হঠাৎই ওই নজর পড়লো জানালার দিকে, যে জানালার একটা পাট খোলা। ধীরে ধীরে জানালার কাছে চলে গেলাম। তারপর ভিতরে তাকাতেই দেখি নিলয় আর সেই মেয়েটা ভাগাভাগি করতে ব্যস্ত। নিলয় আর অপরিচিত মেয়েটার এরূপ দৃশ্য দেখে মৌ সাথে সাথে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। ও আল্লাহ, এটা কি দেখলাম আমি? না, এটা হতে পারে না। নিলয় এই রূপটা করতেই পারে না আমার সাথে। না না, এ আমি বিশ্বাস করি না। আমার হয়তো কোনো কিছু তো ভুল হচ্ছে। আমি নিলয়কে ফোন লাগিয়ে দেখি। মৌ নিলয়কে ফোন করে দেখে ঘরের ভিতরে সেই চিরচেনা রিংটনটা বাজছে, যেটা নিলয়ের ফোনের রিংটন। রিং পরেই চলেছে, কিন্তু নিলয় ফোন ওঠাচ্ছে না, সে তার কাছে ব্যস্ত। মৌ আবারও ফোন করে, দ্বিতীয়বারের সময় নিলয় ফোন রিসিভ করে। হ্যাঁ বলো, কি হয়েছে? আর এতবার কি কারণে ফোন দিচ্ছ? নিলয়, তুমি কোথায়? আমি অফিসের কাজে একটা জায়গায় এসেছি। ও আচ্ছা, রাখি তাহলে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে নিলয় ঘরের ভিতরে বসে আমার সাথে মিথ্যা বলছে। তার সাথে আমার ডিফেন্ট মাত্র একটা দেয়াল। সে আমায় এত কাছ থেকে বোকা বানাতে পারলে বাকি দূরে গেলে কি করবে আল্লাহই জানে। সে আসলে একটু ধোঁকাবাজ। সাজ্জাদ আসলে ঠিক বলেছিল। আমি এই কুলাঙ্গারের জন্য এত বছরের ভালোবাসাকে ঠুকরে দিয়েছি। যেই মানুষটাকে এতটা ভালোবাসলাম তাকে এই কুলাঙ্গারটার জন্য কটু কথা শুনিয়েছি। এই কুলাঙ্গারটার জন্যই ভালোবাসার মানুষটাকে অপমান করেছি। ছি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে এখন। না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি আবার আকাশের কাছে ফিরে যাব। আমি আবার আমার কলিজার কাছে ফিরে যাব। মৌ কান্না করতে করতে সেখান থেকে সোজা বাসায় চলে আসে। কিরে, তোর চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আম্মু, একটা কথা বলবে না তুমি আর? তোমার কথা ধরতে গিয়ে আমি আমার জীবন বরবাদ করে দিয়েছি। তোমার কথা ধরে ভবিষ্যৎ উজ্জ্বল ছেলে দেখে আসল মানিককে হারিয়ে ফেলেছি। মৌ, কি বলছিস? কি তুই এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। তোমার পছন্দ করা টাকা পয়সা মালিক ওই নিলয়, সে অন্য মেয়েদের সাথে অবৈধ মেলামেশা করে। মৌ, কি বলছিস? তুই নিলয়ের নামে উল্টো পাল্টা। তার তো তোর সাথে বিয়ে ঠিক হয়েছে। সে কেন তোকে ফেলে রেখে অন্য মেয়ের কাছে যাবে? আমি নিজ চোখে দেখে এসেছি নিলয়ের। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। আমি আসার সময় একটা ছবিও তুলে রেখেছিলাম নিলয় আর সেই মেয়ের। মৌ ফোনের গ্যালারি খুলে ছবিটা ওর আম্মুকে দেখায়। মৌয়ের আম্মু ছবিটা দেখে পুরো মাথায় হাত দিয়ে ফেলে। ও আল্লাহ, এটা কি দেখলাম আমি? ও এমন জঘন্য ছেলে। সেই মৌ, প্লিজ তুই আমায় মাফ করে দে। এখন মাপছে কি হবে মা? ক্ষতি যা করার তো করেই দিয়েছ। মারে, বিশ্বাস কর, আমি তোর ভালোর জন্য ওসব করেছি। তোর ফিউচার যাতে সুন্দর হয়, আমি তাই নিলয়কে তোর জন্য দেখেছি। হ্যাঁ, আমার এমন ভালোই চেয়েছো যে আমার জীবন পুরো বরবাদ করে দিয়েছো। শুধু তোমার জন্য আমি আকাশকে ছেড়ে দিয়েছি, যাকে আমি গত 5 বছর ধরে পাগলের মতো ভালোবাসতাম, যার জীবন নীতিতে আমি গত 5 বছরেই কোনো কলঙ্ক দেখিনি, যার জীবনীতে গত 5 বছরে আমি কোনো অনৈতিক আচরণ দেখিনি। তোমার জন্য আমি ফুলের মতো সেই পবিত্র মানুষটাকে ছেড়ে দিয়েছি। শুধু তোমার জন্যই আমি হাজারটা অপমান করেছি সেই মানুষটাকে, যার কোনো অন্যায় ছিল না। সৎ একটা মানুষকে অসৎ বলে অপমান করেছি আমি। তার যোগ্যতা নিয়ে আমি আঙ্গুল তুলেছি, যেখানে তার যোগ্যতার ধারে কাছেও আমি যেতে পারবো না। মা, তুমি সব কিছু শেষ করে দিয়েছো আমার। আমি এখন কি করে মানুষের কাছে মুখ দেখাবো? বিয়ের জন্য কত মানুষকে আমি দাওয়াত দিয়েছি। তার চেয়ে বড় কথা, সাজ্জাদের সামনে আমি কত বড় গল্লা করে বলে এসেছি সে যেন তার আকাম্য বন্ধুটাকে নিয়ে বিয়েতে আসে। এখন সব কিছু শেষ মা, আমি এখন কার কাছে যাব? মৌয়ের কথা শুনে তার আম্মু পুরো চুপ হয়ে যায়। এখন চুপ হয়ে আছো কেন মা? এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে? মৌ, আমি তোর হয়ে আকাশের সাথে কথা বলবো। আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো, যাতে করে সে তোকে ফিরিয়ে নেয়। তাও প্লিজ
তুই একটু শান্ত হ। তোমার কি মনে হয় সে আমাকে আবার গ্রহণ করে নিবে? আমাকে সে আর কোনো দিনই ভালোবাসবে না, এতটা অপমান করার পরেও। আমি জানি না রে মা, কিন্তু আমি ক্ষমা চাইবো। সে তুমি যা করার করো, বাট আমি আকাশের কাছে চলে যাব চিরতরে। আর একটা কথা মাথায় রেখো, আকাশ যদি আমায় ফিরিয়ে না নেয় তাহলে তুমি আর কোনো দিন তোমার মেয়ের মুখ দেখতে পাবে না। মৌ, প্লিজ এমনটা করিস না। আমি চললাম, তোমার আর কোনো কথাই শোনার ইচ্ছে নেই আমার। মৌ ঘর থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমার মাথা এখনো জ্যাম হয়ে আছে। সারা রাত ঘুমানোর পরেও মাথা ক্লিয়ার হয়নি। আমি যেন আর নিতে পারছি না এসব প্যারা। অধরা, তোমায় এতটা ভালোবাসার পরেও জুতোর বাড়ি দিয়ে আমায় ফেলে রেখে চলে গেলে, আর আজ সেই তোমার এই আমাকে এত প্রয়োজন? আজ সেই আমার মতো বেনামি মানুষটার জন্য তোমার এত কান্না, তোমার এত আগত মিনতি? আমি তো তোমায় সত্যিকারে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমায় করেছো অবহেলা আর অপমান। তোমার পেটে অন্যের সন্তান ছিল, তোমায় আপন মনে গ্রহণ করে নিয়েছিলাম, আর তুমি দিলে আমার জুতোর বাড়ি। যাক, ভালো হয়েছে, উচিত শিক্ষা পেয়েছি আমি। এই বেহায় মন যেন কাউকে ভালোবাসতে না পারে, সেই রকম শিক্ষা দিয়ে গিয়েছো তুমি। আজকের পর এই বেহায় মন দিয়ে কাউকে ভালোবাসবো না, কাউকে আপন করব না, নিজেই ভালোবাসবো না। এখন এসব নিয়ে ভেবে আর লাভ নাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আমি ফ্রেশ হতে চলে যাই। এদিকে মৌ তো পুরো পাগল হয়ে গেছে আমার জন্য। সে ঘর থেকে বের হয়ে সাজাদকে ফোন দেয়। কি হঠাৎ কি মনে করে আমায় ফোন দিলে? তুমি কই আছো সাজ্জাদ? কেন, আমার বাসায়। প্লিজ তাড়াতাড়ি একটু দেখা করো, দরকার তোমার সাথে আমার। কেন হঠাৎ আমাকে? তো কি প্রয়োজন তোমার? আমি আকাশের কাছে ফিরে যেতে চাই সাজ্জাদ। হঠাৎ কি এমন হলো যে আকাশের কাছে ফিরে যেতে চাও তুমি? নীলার অপকর্ম আমি সব জেনে গেছি। আমি ওর মতো জানোয়ারের সাথে কোনো দিনই বিয়ের বন্ধনে আবদ্ধ হব না। এ তোমার ব্যাপার, কিন্তু আকাশের কাছে ফিরে যেতে হবে কেন তোমার? সে তো ছোট লোক, তোমাকে চালানোর মতন ক্ষমতা বা যোগ্যতা তার নেই, তাও কেন ওর কাছে ফিরে যাবে? সাজ্জাদ প্লিজ এভাবে বলো না, আমি আকাশের কাছে ফিরে যেতে চাই। মৌ, একটা কথা মাথায় রেখো, সে কোনো খেলনার পুতুল না, তারও মন আছে। একে একে তোমরা সবাই এসে তার মন নিয়ে খেলা করবে, অবশেষে ছুঁড়ে ফেলে দিবে। এটা কোন ধরনের কি? সাজ্জাদ প্লিজ তোমার কাছে হাত জোড় করছি, তুমি প্লিজ ওর সন্তান দাও আমাকে। সরি মৌ, আমি তোমাকে ওর সন্ধান দিতে পারবো না। তোমাদের সব সময় শেষ, এখন আকাশের সময় শুরু, এখন খেলা দেখানোর সময় তার। তোমাদের মতন মেয়েদের কোনো পাত্তাই নেই এখন তার কাছে। সাজ্জাদ প্লিজ শেষ একটা বার আমাকে সুযোগ দাও, আমি ওর পায়ে ধরে মাপ ছিয়ে নিব। দরকার হলে তুমি প্লিজ আমাকে ওর সন্তান দাও, না হয় প্লিজ ওর কাছে নিয়ে চলো একটু আমায়। মৌ, একবার বললাম তো যে আকাশের সন্ধান আমি দিতে পারবো না। তাহলে আমি নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি আকাশকে না পেলে নিজের জীবন শেষ করে দিব। বললে কান্না করে দেয়। প্লিজ শান্ত হও। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করো অমুক জায়গায়, একটা জায়গার নাম বললাম। ওকে, আমি এখনই আসছি। এদিকে আমি ফ্রেশ হয়ে বের হই ওয়াশরুম থেকে। তখনই আমার মোবাইলে একটা ফোন আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি অধরার বাবা ফোন দিয়েছে। জি বলেন। বাবা, তুমি কই আছো? তাড়াতাড়ি সিটি হসপিটালে এসো। অধরা অ্যাটেম্প্ট করছে, তার অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। অধরার বাবার মুখ থেকে এসব শুনে জায়গার মধ্যে স্তব্ধ হয়ে বসে পড়লাম। পুরো দুনিয়া যেন চরকির মতো ঘুরছে আমার। এটা আমি কি শুনলাম? অধরা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে? বুকের ভিতরে ধুপধুপানি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে যেন সব কিছু ভুলে গেলাম আমি। মাথার ভিতরে শুধু একটাই জিনিস কাজ করছে এখন, যে অধরার যদি কিছু হয় তাহলে হয়তো আমিও মরে যাব। নিজের অজান্তে কেঁদে দিলাম। সেই জায়গায় বসে অনেকটা সময় কান্না করলাম। অধরার সুইসাইডের নিউজটা যেন আমার পুরো দুনিয়াদারি থমকে দিয়েছে। অনেকটা সময় পর হুঁশ ফিরে এলো। এত সময় যেন নিজের মধ্যে হুঁশ ছিল না। আল্লাহ, অধরা কেমন আছে কে জানে। চট জলদি হসপিটালে যেতে হবে আমার। ফ্লোর থেকে তাড়াতাড়ি করে উঠে মুখের মধ্যে হালকা পানির ছিটে দিয়ে গায়ে শার্ট লাগিয়ে নিলাম। ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলবো, ঠিক তখনই দেখি দরজার সামনে মৌ আর সাজ্জাদ দাঁড়িয়ে আছে।
মৌ আমার দিকে চোখ পাকিয়ে আছে। সাজ্জাদ, ও এখানে কেন? দোস্ত আমি জানি না, মৌ আমায় অনেকবার রিকোয়েস্ট করেছে তোর ঠিকানা দেওয়ার জন্যই, তাই আমি তাকে তোর কাছে নিয়ে এসেছি। তোকে রিকোয়েস্ট করবে দেখেই তুই কি আমার ঠিকানা দিবি? রিকোয়েস্ট বলতে সে করবে বলেছে তোকে না পেলে, তাই দিতে বাধ্য হয়েছি। আমি চাইনি যে সে কোনো খারাপ কিছু করুক। যে যাই করবে করুক, তাতে আমার কিছুই যায় আসে না, আমি আর এসব নিতে পারছি না। তখনই মৌ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ও আকাশ, প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি তোমায় ছেড়ে গিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি আর কোনোদিনই অমন ধারা আচরণ করব না। আমি কত বড় ভুল করেছি তোমায় ছেড়ে গিয়ে, তা এখন হারে হারে টের পাচ্ছি আমি। মৌ, তোমার সাথে কখনোই আমার কোনো কিছু ছিল না, সো মাপ চাওয়ার কিছুই নেই। আর নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার রাইট তোমার রয়েছে, আর তুমি সেটাই করেছো। সো প্লিজ নিজের মতন থাকো সেই মানুষটাকে নিয়ে, আর আমাকে আমার মতন থাকতে দাও। না, আমি তোমাকে তোমার মতন থাকতে দিব না। আমি নীলার রূপ দেখে নিয়েছি, সে কেমন নরপশু। আকাশ প্লিজ, আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই। মেজাজ পুরো খারাপ হয়ে গেল মৌয়ের কথা শুনে। সবাই আমাকে খেলনার পুতুল পেয়েছে, যোগ্য না বলে অপমান করে ছেড়ে চলে যাবে, আবার পরবর্তীতে ফিরে আসবে। বাহ, কি সুন্দর কথা। এক ঝাক্কা দিয়ে মৌকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। মৌ দেখো, আমার এখন এসব নেকামো দেখার সময় নাই। তোমাদের যা ভালো লেগেছে তোমরা করেছো, তোমাদের সেসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। সো প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও, আর তোমরা তোমাদের মতন থাকো। আমার এখন কাজ আছে, হসপিটালে যেতে হবে। সো আমি চললাম। আকাশ, কি হয়েছে রে? হসপিটালে যাবি মানে? আরে অধরা নাকি অ্যাটেম্প্ট করেছে, তাই হসপিটালে যেতে হবে। তুই চল তো সাজ্জাদ আমার সাথে। আরে আল্লাহ, কি হয়েছে তোর জীবনে এসো? শুরুতে সবাই ভুল বুঝে চলে যায়, পরে যখন নিজের ভুল বুঝতে পারে তখন আবার ফিরে এসে হাঙ্গামা করে। বাদ দে এসব কথা এখন, তুই প্লিজ তাড়াতাড়ি চল আমার সাথে। আর মৌ, তুমি তোমার বাড়িতে চলে যাও। না, আমিও যাব তোমার সাথে। তার কোনো দরকার নেই, আমরা যাচ্ছি ওকে দেখতে। আমি যাব বলেছি তো যাবই বলেছি। মৌ চিৎকার করে ওঠে। আরে মৌ থামো। আকাশ, আমি বলি কি, ওকেও সাথে নিয়ে নে। ওকে ঠিক আছে। তিনজন মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। হসপিটালে পৌঁছে অধরা কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি অধরাকে হসপিটালের বেডে শুয়ে রাখা হয়েছে। ডক্টরের থেকে অধরা বিষয়ে জানতে চাইলাম, ডক্টর কেমন আছে পেশেন্ট এখন? দেখুন, বিপদ তো কেটে গেছে, তবে পেশেন্ট নিজেই একটা বিপদ। তিনি যে হাড়ে হাতের রগ কেটেছেন, আমার তো মনে হয় না যে উনি কোনো মানুষ। না হয় এইভাবে হাতের রগ কাটে কি করে মানুষ? আপনারা প্লিজ একটু ওনার দিকে খেয়াল রাখবেন। যাক, শুক্রিয়া। আচ্ছা ডক্টর, আমরা খেয়াল রাখবো। ডক্টরের সাথে কথা শেষ করে অধরার সামনে গেলাম। সে আমায় দেখতে পেয়ে, আকাশ তুমি আসছো? আমি আমি জানতাম তুমি ঠিক আসবে। আমি জানি তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। অধরা তুমি কেন এমনটা করলে? তুমি আমায় ছেড়ে গেলে কেন? অধরা তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এসব কাজ কি মানুষ করে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পুরোপুরি পাগল হয়ে গেছি তোর জন্য। আর এটা তো ছোটোখাটো, তোমায় না পেলে তো আমি নিজেকে শেষ করে দিব। আমার তোমাকে চাই বলে আমাকে খামচি দিয়ে পেঁচিয়ে ধরে। একটু আড়ালে মৌ দাঁড়িয়েছিল, সে এরূপ দৃশ্য দেখে মুখ চেপে কান্না করে দেয়। অধরা পাগলামো বন্ধ করো, আমার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। আমি এখন নিজেকে অনেক বেশি ভালোবাসি। মিথ্যা বলবি না আমায়, আমি জানি তুই মৌকে ভালোবাসিস, তাই তুই আমায় অপমান করে নিচ্ছিস না। অধরা আমি কাউকে ভালোবাসি না, তোমাকেও না মৌকেও না। তবে হ্যাঁ, একটা সময় খুব বেশি ভালোবাসতাম তোমাকে, তাই তোমার পেটে অন্যের বাচ্চা জানা সত্ত্বেও তোমায় আমি ভালোবেসেছি। কিন্তু তুমি আমায় তোমার জুতার বাড়ি দিয়েছো তোমার ভালোবাসার জন্য। নানান রকম অপমান করে তুমি আমায় তিছানের কাছে চলে গিয়েছো। সেদিন তুমি নিজ হাতেই আমার সমস্ত ভালোবাসাকে মাটিতে দাফন করে দিয়েছো। আর অপরদিকে মৌকে একটা সুযোগ দিয়েছিলাম, কারণ সে আমায় গত 5 বছর ধরে ভালোবাসে। কিন্তু সে পরবর্তীতে আমায় হাসির পাত্র বানিয়ে দেয়, আমার যোগ্যতা নিয়ে আঙ্গুল তুলে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সেদিন দ্বিতীয়বারের মতো লাথি খেয়ে ভালোবাসা নামক জিনিসটা মন থেকে পুরোপুরি মুছে গেছে। আমার কথা শুনে মৌ আড়াল থেকে বেরিয়ে এসে আমার পায়ে পড়ে যায় আর ফুপিয়ে কান্না করে দেয়। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি সত্যি লজ্জিত আকাশ।
এই আইমু, সর তুই আমার আকাশের কাছ থেকে সর, না হয় কিন্তু খুব খারাপ হবে। না, আমি সরবো না। আকাশ যতক্ষণ না আমায় মাফ করবে ততক্ষণ আমি আকাশের পা ছাড়বো না। অধরা, মৌ, তোমরা দুটো কি শুরু করছো? হ্যাঁ, আর মৌ তুমি পা ছাড়ো আমার। আমি কিছু শুরু করিনি, মৌকে তোমার আশেপাশে ঘেঁষতে বারণ করো। মৌ, তোমায় বলেছি পা ছাড়তে। আকাশ প্লিজ, তুমি আমায় মাফ করে দাও না। মৌ দেখো, এটা হসপিটাল, সো প্লিজ সিন ক্রিয়েট করিও না। আর যাও, মাফ করে দিয়েছি। আর অধরা, তুমিও আমায় ছাড়ো। মৌ বাধ্য মেয়ের মতন আকাশের পা ছেড়ে দেয়, কিন্তু অধরা আকাশকে ছাড়ে না। না না না, আমি ছাড়বো না। আমি ছেড়ে দিলে তুই আমায় ছেড়ে চলে যাবি, আরে এ মৌকে বিয়ে করে নিবি। অধরা স্টপ বলে জোরে একটা ধমক দিলাম। সাথে সাথে অধরা আমায় ছেড়ে দিল, কিন্তু আশ্চর্যকর বিষয়, সে ধমক খেয়ে কান্না করে দিয়েছে। দেখো, তোমাদের দুজনের কাউকে আমার চাই না, আমি একাই ভালো আছি। তবে যদি মামা মামিরা অন্য মেয়ে পছন্দ করে আমার জন্য, তাহলে তাকেই বিয়ে করে নিব। বাট তোমাদের দুজনের কাউকে আমি বিয়ে করব না, কারণ তোমরা দুজনেই আমায় অবহেলা করেছো। সো কাউকে আমার দরকার নেই। তোমরা দুজন তোমাদের মতন থাকো, আর আমি আমার মতন। আজকের পর তোমাদের দুজনের মুখ আমি আর দেখতে চাই না। আর অধরা, এরপর যদি আর পাগলামো করো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। সো আমি চললাম। তারপর সেখান থেকে চলে আসলাম একাই। সাজাদকেও ফেলে রেখে চলে এসেছি সেখানে। মাথা পুরো ভোবো করে ঘুরছে, কাকে রেখে কাকে আপন করব আমি। মাথায় কিছুই কাজ করছিল না, কারণ একজনকে আমি ভালোবাসি, আরেকজন আমাকে ভালোবাসে, তাই কাউকে আপন করিনি। ওদেরকে ওদের হালতে ছেড়ে দিয়ে চলে এসেছি। হসপিটাল থেকে বের হয়ে এসে ব্রিজের উপরে বসে আছি, চোখ জোড়া দিয়ে টুক টুক করে পানি পড়ছে। তবে কান্না করলেও এখন আমার আর কিছুই করার নেই। আমি ওদেরকে বলেছিলাম যে সময়টা একদিন আমারও আসবে, ঠিক সময়টা আমারও এসেছে। অন্যদিকে মৌয়ের কথা কি আর বলবো, যোগ্য ছেলে খুঁজতে গিয়ে এখন নিজের যোগ্যতা হারিয়ে বসে আছে। মাথা পুরো ফেটে যাচ্ছে এসব চিন্তায়, তাও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। ব্রিজের উপরে অনেকটা সময় বসেছিলাম, না এখন আর ভালো লাগছে না, অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। ব্রিজের উপর থেকে উঠে অন্য জায়গায় চলে এলাম। এদিকে সাজ্জাদ একের উপর এক ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করতে বিরক্ত লাগছে। আমি জানি ফোন রিসিভ করলেই হয়তো মৌ বা অধরার টপিক নিয়ে কথা বলবে, তাই ফোন অফ করে পকেটে ফেলে রেখেছি। এভাবে সারাটা দিন কেটে গেল। রাতের বেলা বাসার দিকে রওনা দিলাম। অনেকটা সময় তো বাড়ির বাইরে থেকেছি, কিন্তু এখন বাসায় না গেলে সমস্যা হবে, কারণ কিছু কাজ বাকি পড়ে আছে। বাসায় গিয়ে সেসব কমপ্লিট করতে হবে, তাই বাসায় চলে এসেছি। বাসায় এসে পকেট থেকে চাবি বের করব দরজা খোলার জন্য, কিন্তু দেখি বাসার দরজা খোলা। তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে দেখি দরবেশ দুজন বাসার মধ্যে বসে আছে মনমরা হয়ে, আর পাশেই চেয়ার নিয়ে সাজ্জাদ বসে আছে। তারা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। আকাশ, তুমি কই তুই ছিলে কই ছিলি সারাদিন? সারাদিন? হ্যাঁ, জাহান্নামের চৌরাস্তায় ছিলাম, তোমাদের কি? আমাদের অনেক কিছু, বিশেষ করে আমার। দেখো অধরা, মেজাজ খারাপ করিও না। আর সাজ্জাদ, তুই ওদের দুটোকে বাসায় কেন নিয়ে এসেছিস? বিশেষ করে অধরাকে, তার তো হসপিটাল থাকার কথা ছিল। ওর কন্ডিশন দেখছিস একবারও? ভাই আমাকে মাফ কর, আমি কোনো কিছুই জানি না। ওরা দুটো আমার কান ঝালাফালা করে দিচ্ছিল। বিশেষ করে অধরা তো পাগলামি শুরু করে দিয়েছে সেই লেভেলের। সে তোর বাসায় আসবে, আমি তোকে অনেক বুঝিয়েছি যে তার শরীর ভালো না, কিন্তু সে আমার কথা শুনতেই নারাজ। হসপিটালে সিনক্রেট শুরু করে দিয়েছে। তার একটাই কথা, সে তোর বাসায় আসবে, তোর কাছেই আসবে। মৌ, অধরা না হয় পাগল, তাই সে পাগলামো করছে, কিন্তু তুমি কেন আসলে আমার বাসায়? আকাশ প্লিজ, এভাবে বলছো কেন? আমিও তোমায় খুব বেশি ভালোবাসি। আমার খুব কষ্ট হচ্ছিল তোমাকে ছাড়া, তাই এসেছি তোমার কাছে। আল্লাহ, তোমাদের দুটোর মাথাই খারাপ হয়ে গেছে। প্লিজ তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। তোমাদের দুজনের কাউকে আমি চাই না। অনেক হয়েছে তোমাদের ভালোবাসা, আর দরকার নেই। না, দরকার আছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব আমি। আমার কথা কি তোমার কানে জানি? আমি একবার বললাম না যে তোমাদের কাউকে আমার চাই না? না, আমার কোনো কথাই কানে যায় না। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি একটু জানি যে আমার তোমাকে চাই। অথবা পাগলামের একটা লিমিট থাকা উচিত, তুমি কিন্তু সেটা ছাড়িয়ে যাচ্ছ। আর তাছাড়া তোমরা দুজন এই আমাকে ভালোবাসো, আমি এখন কাকে রেখে কাকে বিয়ে করব? সো কাউকে বিয়ে করব না। আমার কথা শুনে পাশ থেকে মৌ চেঁচিয়ে ওঠে। না, তোমার বিয়ে করতেই হবে, যে কোনো একজনকে তুমি বেছে নাও। তো বাকি একজন কই যাবে?
সেটা আমরা দুজন মিলেই পরামর্শ করেছি যে তুমি আমাদের দুজন থেকে যে কোনো একজনকে নিজের করে নেবে আর বাকি একজন খুশি খুশি তোমার জীবন থেকে সরে যাবে। মৌ, আমি কাকে বেছে নিব? তোমরা দুজনেই তো আমাকে ভালোবাসো। না, তোমার সিদ্ধান্ত নিতেই হবে। আল্লাহ, কি এমন মহাবিপদে পড়লাম! এখন কাকে রেখে আমি কাকে বিয়ে করব? দুজন মিলে যতই সিদ্ধান্ত নেক না কেন, বাকি একজন ঠিকই কষ্ট পাবে, যাকে আমি আপন করব না। তো বলো কাকে বেছে নিবে তুমি? মৌয়ের কথা শুনে মাথা পুরো জ্যাম হয়ে গেছে, মাথায় কিছুই কাজ করছে না। এই সাজ্জাদ, কাকে আপন করব এখন আমি? তোমার জীবন তুমি সিদ্ধান্ত নাও, যে কোনো একজনকেই তুমি আপন করে নেবে। আমাকে ভাবার একটু টাইম দাও মৌ। আজকের রাতটা আমার সময় চাই, কাল আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যাও, এবার তোমরা যে যার বাড়িতে চলে যাও। না, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো আমরা। কাল তুমি তোমার সিদ্ধান্ত জানাবে, পরে বাকিজন হাসি খুশি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা দুজন পাশের রুমে দুটোতে গিয়ে শুয়ে পড়ো, আমি আমার রুমে গেলাম। আর সাজ্জাদ, তুই আজ রাতটা থেকে যা, কাল চলে যাস। ওকে ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম, তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি যে কাকে আপন করা যায়। দুজনেই তো আমাকে ভালোবাসে, একজনকে আমিও ভালোবাসি, তবে দ্বিতীয়জন আমাকে গত 5 বছর ধরে ভালোবাসে। কাকে রেখে কাকে আপন করব আমি? আমার তো মাথা ধরছে না। এত বড় সিদ্ধান্তের মুখোমুখি এই জীবনে প্রথমবার পড়লাম। কাকে রেখে কাকে আপন করব বুঝতে পারছিলাম না, কিন্তু একজনকে তো আপন করতেই হবে আমার। না হয় কাল সকালে দুজনে মিলে আমায় চিবিয়ে খেয়ে ফেলবে। না, আমার সিদ্ধান্ত নিতেই হবে। দেমাগে আরও জোর দিলাম, তারপর অনেকটা সময় ভেবে সিদ্ধান্ত নিয়ে নিলাম। হ্যাঁ, সকাল হলে দুজনকে সিদ্ধান্ত জানিয়ে দেবো আমি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রুম থেকে বের হব, তখনই দেখি মৌ আর অধরা বসে আছে। মনে হয় যেন সারা রাত দুজনের একজনও ঘুমায়নি। তখন মৌ বলে উঠলো, তো এবার বলো আকাশ, তুমি কাকে আপন করে নেবে? আগে সাজ্জাদ আসুক, তারপর বলছি। এটা বলতে না বলতে সাজ্জাদ রুম থেকে বের হয়ে এলো। আকাশ, কিছু ভাবলি কি তুই? হ্যাঁ, ভেবেছি। তো বল। মৌ আর অধরা, তোমাদের জোরাজুরিতে আমি সিদ্ধান্ত নিয়েছি। যাকে আপন করি না কেন, বাকি জনের কিন্তু কষ্ট পাওয়া চলবে না, হাসি মুখে মেনে নিতে হবে। আমার কথা শুনে দুজনের মুখেই গোমরা হয়ে গেল। আল্লাহ, না জানি আমি কাকে আপন করি। সবাই এটাই ভাবছে। দেখো, আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি যে আমি অধরাকে আবার সুযোগ দিব। আর মৌ, সরি, তোমায় আমি বিয়ে করতে পারবো না। আমি অধরাকেই বেছে নিব, কারণ আমি অধরাকে ভালোবাসি আর তাকে একটা শেষ সুযোগ দিতে চাই। আর তাছাড়া তোমার জীবনে কোনো না কোনো কেউ চলে আসবে, কিন্তু অধরার জীবনে পুরো অন্ধকার। তার হাত যদি আমি ছেড়ে দেই, তাহলে এই জীবনে আর কোনো পুরুষ তাকে গ্রহণ করবে না, কারণ এমন দাগ লেগে গেছে তার শরীরে। তাই তার জীবন রক্ষার্থে আর আমার ভালোবাসার খাতিরে তাকে একটা সুযোগ দিতে চাই। আমার কথা শুনে অতটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আর মৌ চোখ মুখ কালো করে সেখানে দাঁড়িয়ে থাকে। প্লিজ মৌ, তুমি কষ্ট পেও না। আমি দোয়া করি তোমার জীবনে ভালো কেউ আসবে। আর প্লিজ, তুমি সারা জীবন আমার পাশে বন্ধুর মতন থাকো, সেটাই আমি চাই। না না, আমি কষ্ট পাইনি, আমার কর্মের জন্য এমনটা হয়েছে। আমি 5 বছর ধৈর্য ধরে এসে শেষ সময় তার দ্বিমুখ দেখিয়েছি। না হয় আজ তুমি আমার হতে। যাক, আফসোস নেই আমার, কারণ তুমি ঠিকই বলেছ, অধরা সত্যি তোমাকে দরকার। না হয় মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। খুব দোয়া রইল তোমাদের জন্য। তোমরা দুজন সুখে থাকো, আর আমি তোমার পাশে সারা জীবন বন্ধুর মতোই থাকবো। ধন্যবাদ মৌ। আর অধরা, তুমি দয়া করে আমাকে ছেড়ে দিয়ে সাইডে দাঁড়াও। কেন? তোমায় ছাড়বো কেন? তুমি তো আমায় আপন করে নিয়েছো, এখন তো তোমায় জড়িয়ে ধরার অধিকার আছে আমার। অধরা, তোমায় বলেছি আমাকে ছেড়ে দিয়ে সাইডে গিয়ে দাঁড়াতে। ওকে, ঠিক আছে। অধরা আমাকে ছেড়ে পাশে গিয়ে দাঁড়ায়। অধরা, তোমাদের দুজনের কথা মতন আমি সিদ্ধান্ত নিয়ে তোমায় আপন করেছি, কিন্তু এবার একটা সিদ্ধান্ত আমি তোমার উপরে চাপিয়ে দেব। কি সিদ্ধান্ত আকাশ? অধরা, তুমি জীবন দশায় কোনোদিন আমার থেকে বাচ্চার আশা করতে পারবে না। যতদিন জীবিত থাকবে ততদিন এভাবেই কাটাতে হবে তোমার, কারণ তোমার শরীর অন্য কোনো পুরুষ স্পর্শ করেছে, তাই সেই শরীর আমি আর কোনোদিন স্পর্শ করব না। দরকার হয় 2টো বাচ্চা আমরা পালক নিব, তাও তোমার শরীর আমি কোনোদিন স্পর্শ করব না। আর তুমিও কোনোদিন আমার শরীরের মোহ দেখবে না, নিজের শরীর নিয়ে দূরত্ব বজায় রাখবে। আমার এরূপ কথা শুনে অধরার মন খারাপ হয়ে যায়। আকাশ, কি বলছো এসব তুমি?
হ্যাঁ ঠিকই বলছি, তোমার শরীরের কোনো প্রয়োজন নেই আমার। আমি কোনোদিন তোমার শরীর স্পর্শ করব না, কারণ তোমার প্রতি এখনো অনেক রাগ আমার, তাই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে হ্যাঁ, যদি কোনো দিন ভালোবাসা দিয়ে এই রাগ কমাতে পারো, সেদিনই তোমায় কাছে টানবো আমি। এবার বলো, তুমি কি রাজি? না হয় মৌকে আপন করে নেব আমি। হ্যাঁ, আমি রাজি। আর ইনশাআল্লাহ তোমার সমস্ত রাগ আমি দূর করে দিব। সেটা দেখা যাবে, কিন্তু আমি কোনোদিন তোমার শরীরের দিকে ফিরেও তাকাবো না। কথাটার উপরে আমল করার চেষ্টা করব। আমার কথা শুনে পাশ থেকে মৌ বলে ওঠে, এই তোমরা কি খালেই ঝগড়া করবে নাকি? হ্যাঁ, এখনই কি তোমাদের ঝগড়ার সময় বাকি আছে? না মৌ, আমি সত্যি বলেছি। হয়েছে হয়েছে, এবার থামো। আর চলো দুজনে কোর্টে, তোমাদের বিয়ে পড়াতে হবে। হ্যাঁ, আমি রেডি হচ্ছি। অধরা, তুমিও রেডি হয়ে নাও, তারপর দুজনে মিলে কোর্টে গিয়ে বিয়ে করে নেব। একটু পর দুজনে রেডি হয়ে নিলাম। তারপর সাজ্জাদ আর মৌকে সাথে নিয়ে কোর্টে গিয়ে অধরাকে আবারও বিয়ে করলাম। এখন সাময়িকভাবে বিয়ে করেছি, পরে বড় করে অনুষ্ঠান করব। বিয়ে শেষ করে বাসায় এসে পড়েছি। সাজ্জাদ তার বাসায় চলে গিয়েছে আর মৌ তার বাসায়। তবে মৌ যাওয়ার আগে ফর্মালভাবে বাসার ঘর সাজিয়ে দিয়ে গেছে। যদিও বাসার হবে না, তবুও সে বন্ধুত্বের দায়িত্ব পালন করে গেছে। বাসার ঘরে অধরা আর আমি শুয়ে আছি। আর যে আমাদের বাসার সেটা মনেই হচ্ছে না, দুজন দুজনের মতন শুয়ে আছি। হঠাৎ অধরা আমায় জড়িয়ে ধরে চুমাকে শুয়ে করলো। অধরা, কি করছো? এটা কিন্তু কথা ছিল না। কথা না হয় ছিল না, কিন্তু আমি তো তোমায় চুমু খাবো। আর দেখো, তোমার কথার অমান্য আমি করছি না। তোমার কাছে কখনোই আমি বাচ্চা চাইবো না, না সেইরূপ কোনো আচরণ আমি তোমার সাথে করব। তোমার যখন ইচ্ছে হবে তখন এসব হবে, কিন্তু এখন তো একটু একটু আদর করাই যায়। জামাই বলে কথা, আর চুমু কপালেই খেয়েছি, অন্য কোথাও খাইনি। ভালোবেসে কপালে দু একটা চুমু খাওয়াই যায়। বাপরে বাপ, তুমি আসলেই লঙ্কা মরিচ। তুমি প্রথম দিনই যেই রূপ শুরু করেছো, আমার তো এখন নিজের উপরেই ডাউট হচ্ছে যে আমি আমার কথার উপরে অটুট থাকতে পারবো কিনা। তবে আমার অটুট থাকতেই হবে আমার কথার উপরে, সেটা যে করে হোক। তাহলে শুনে রাখো, আমিও দেখতে চাই তুমি কতদিন আমার থেকে দূরে থাকো। আমিও সব রকম চেষ্টা চালিয়ে যাব, কিন্তু তোমার শর্তের মধ্যে থেকে। নামাজ পড়ে খোদার কাছে তোমার আমি পরিপূর্ণরূপে চাইব ইনশাআল্লাহ। আজ না হয় কাল তুমি পরিপূর্ণ আমার হবেই। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, তুমি সেই দিনটার অপেক্ষায় থাকো, তবে আশা করি সেই দিনটা মৃত্যুর আগে কোনোদিনও আসবে না। সো প্লিজ ছেড়ে দিয়ে ঘুমাও আর রসকসহীন সংসার করার জন্য নিজেকে রেডি করো। এভাবেই শেষ হলো আরও একটি গল্প কাহিনী। ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। জানি না পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে, তবে আমি আমার সবটুকু দিয়ে গল্পটি তৈরি করার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শকরা, যারা অধরাকে সাপোর্ট করেছেন তারা তো সবাই খুশি, বাট যারা করেন নাই তাদের বলি, দেখেন, ভালোবাসলে একটা সুযোগ দেওয়াই উচিত, আর আমি সেটাই করেছি। এখানে আমি দর্শকদের মতামতের অনেকটাই মূল্যায়ন করেছি, কারণ অনেক দর্শকই মনে মনে ভাবছেন অধরাকে একটা চান্স দেওয়া উচিত। তবে অনেকে বলবেন যে সবসময় গল্পে আমি শেষটা নায়িকার সাথে মিল দিই, এটাও সেম গল্প। দেখেন, কিছুই করার নাই এখানে, কারণ দেখেন, অন্যের সাথে মিল দিলে সবার মনে একটা আক্রোশ থাকবে যে ভালোবেসে কিছুই পেলাম না, অন্যকে আপন করতে হলো। তার থেকে ভালো অধরাকে কাছে টেনেও দূরে সরিয়ে দিলাম। যেমন বিয়ে করেছে ঠিক, কিন্তু সে তার কৃতকর্মের জন্য কখনোই আমার কাছে যেতে পারবে না। সারা জীবন কাছে পেয়েও না পাওয়ার কষ্টে ভুগবে। অনেক কথা হলো, এবার চললাম। গল্পের সাথে যারা যারা ছিলেন সকলকে ধন্যবাদ। নতুন গল্প 2-1 দিনের মধ্যেই আসতে চলেছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।